গাজা যুদ্ধবিরতি নিয়ে হামাস ও মধ্যস্থকারীদের মধ্যে প্রথম দফার আলোচনা ইতিবাচক পরিবেশে শেষ হয়েছে। মঙ্গলবারও এই আলোচনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সোমবার মিশরের শার্ম আল শেখ শহরে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে হামাসের প্রতিনিধিদের সাথে মধ্যস্থকারী হিসেবে মিশর, কাতার, যুক্তরাষ্ট্র বৈঠকে বসে। এই আলোচনাকে ফিলিস্তিনের গাজায় চলমান গণহত্যা বন্ধে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, মিশরে তার প্রস্তাবিত গাজা যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে চলমান আলোচনায় হামাস বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সম্মতি দিচ্ছে। আমার মনে হয় আমরা বেশ ভালো অগ্রগতি করেছি। আমি সত্যিই মনে করি এই চুক্তিটি সম্পন্ন করতে পারবো। এটি আমার জন্য বেশ কঠিন চ্যালেঞ্জ ছিল, কিন্তু সবাই যুদ্ধবিরতি সত্ত্বে একমত হলেও খুব দ্রুতই যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। গাজায় যুদ্ধবিরতি নিয়ে যখন মিশরে চলছে আলোচনা, তখনও অনবরত হামলা চালিয়ে গেছে ইসরায়েলি সেনারা। সবশেষ হামলায় গাজায় প্রাণ হারিয়েছেন 10 জন ফিলিস্তিনি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত এই 10 জনের মধ্যে 3 জন মারা গেছেন ত্রাণ নিতে গিয়ে। আর গত 24 ঘন্টায় গাজায় ইসরায়েলি হামলায় মারা গেছেন অন্তত 21 জন, আহত হয়েছেন আরও 96 জন। নিহতদের মধ্যে 19 জনই ত্রাণ নিতে গিয়ে প্রাণ হারান বলে জানিয়েছে মন্ত্রণালয়। গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানে নেতানিয়াহু রাজি হবার পরও গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত 3 দিনে প্রাণ গেছে 104 জনের। আর এসব হামলাকে আত্মরক্ষার হামলা বলছে ইসরায়েল। গাজায় 2 বছর ধরে চলমান অভিযানে এ পর্যন্ত নিহত হয়েছেন 67,160 জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন 1,69,679 জন। গাজায় ইসরায়েল গাজা যুদ্ধের 2 বছর আজ 2023 সালের 7 অক্টোবর তেল আবিবে হামাসের হামলার পর গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। এই 2 বছরে ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে 67,000-এর বেশি মানুষ এবং নিখোঁজ আরও প্রায় 10,000। এছাড়া এই সময়ের মধ্যে অঞ্চলটিতে 2 লাখ টনের বেশি বিস্ফোরক ফেলেছে ইসরায়েল। 2 বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিক যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর রিপোর্টে। 2023 সালের 7 অক্টোবর ভোর 6:30 ইসরায়েল জুড়ে একের পর এক রকেট নিক্ষেপ করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলে হামাসের কয়েক ঘন্টার অভিযানে প্রাণ হারান প্রায় 1200 মানুষ। নজিরবিহীন হামলা চালিয়ে গাজায় ফেরত চলে যায় হামাস যোদ্ধারা, সঙ্গে জিম্মি হিসেবে নিয়ে যায় প্রায় 300 জনকে। অতর্কিত এই আক্রমণের ধাক্কা কাটিয়ে পাল্টা প্রতিক্রিয়া জানাতে খুব বেশি সময় নেয়নি ইসরায়েল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তাৎক্ষণিক যুদ্ধের ঘোষণা দেন। গাজায় হামাস বিরোধী অভিযানের নামে শুরু হয় বোমাবর্ষণ। অবরুদ্ধ অঞ্চলটির উপর সম্পূর্ণ অবরোধ জারি করে নেতানিয়াহু প্রশাসন। গাজা সরকারের জনসংযোগ কার্যালয় ইসরায়েলি আগ্রাসনের 2 বছরকে কেন্দ্র করে নতুন এক প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, ইসরায়েলি হামলায় এই পর্যন্ত 76,600-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। প্রায় 9,500 মানুষ এখনও নিখোঁজ। 2 বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একাধিক যুদ্ধবিরতি প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। কাতারের মধ্যস্থতায় বার কয়েক 2 পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হলেও শেষ পর্যন্ত তা টেকেনি। নতুন করে সহিংসতা চালিয়ে গেছে ইসরায়েল। এর মাঝে সবচাইতে বড় বন্দি বিনিময় চুক্তিটি হয় 2023-এর নভেম্বরে। এ সময় চুক্তি অনুযায়ী হামাস 50 জন জিম্মিকে ছেড়ে দেয়, আর এর বদলে 150 জন ফিলিস্তিনি বন্দীকে ছাড়ে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর থেকেই এই যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যুদ্ধ বন্ধে গেল সপ্তাহে 20টি পয়েন্ট সম্বলিত নতুন একটি যুদ্ধবিরতি পরিকল্পনা পেশ করেছেন তিনি। বিশ্লেষকরা বলছেন, 2 বছর ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের অবসানে এক নতুন জানালা খুলেছে। কিন্তু সেই জানালা কতটা খোলা থাকবে তা এখন নির্ভর করছে আলোচনার ফলাফল, রাজনৈতিক ইচ্ছাশক্তি এবং মাঠের বাস্তবতার উপর। তবে বর্তমান বাস্তবতা হচ্ছে, গাজার আকাশে এখনো ধোঁয়া উঠছে, আর সেই ধোঁয়ার আড়ালে শান্তির প্রতিশ্রুতি এখনো অস্পষ্ট। মনিরুজ্জামান বাবু,
একাত্তর। গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর সোমবার রাতে গ্রিসের রাজধানী এথেন্সে পৌঁছে একথা বলেন তিনি। এথেন্স আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেটা সহ অন্য অধিকার কর্মীদের ফুল দিয়ে স্বাগত জানান তাদের সমর্থকরা। সেখানে ইসরায়েলের বিরুদ্ধে অভিযোগ তুলে গ্রেটা থুনবার্গ বলেন, তারা সেখানে গণহত্যার উদ্দেশ্যে সহিংসতা চালিয়ে যাচ্ছে এবং একটি পুরো জাতিকে মুছে ফেলতে চায়। গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দিয়ে ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলেও জানান গ্রেটা। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামে 40টিরও বেশি নৌযানের একটি বহর নিয়ে গাজায় যাওয়ার সময় আন্তর্জাতিক জলসীমা থেকে গত সপ্তাহে 479 জনকে আটক করে ইসরায়েল। এর মাঝে এখনো পর্যন্ত 341 জনকে ফেরত পাঠিয়েছে দেশটি। আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, এমনকি জঘন্য যুদ্ধাপরাধ ঘটতে থাকলেও তা ঠেকাতে পারছে না। আমাদের সরকারগুলো যখন তাদের আইনি বাধ্যবাধকতা পালনে ব্যর্থ হয়েছে, তখন আমরা পদক্ষেপ নিয়ে গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মাধ্যমে তা করার চেষ্টা করেছি। গাজা যুদ্ধবিরতি ও মধ্যপ্রাচ্য পরিস্থিতির অগ্রগতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে টেলিফোনে কথা বলেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই তথ্য জানিয়েছেন রুশ কর্মকর্তারা। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ক্রেমলিন জানায়, গাজার যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক করতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনার বিষয়েও পুতিন ও নেতানিয়াহুর কথা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, আঞ্চলিক পরিস্থিতি নিয়েও টেলিফোনে কথা বলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী। এর মধ্যে ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে উদ্ভূত পরিস্থিতি ও সিরিয়ার স্থিতিশীলতার মতো বিষয় রয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যের টেকসই শান্তি আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি মস্কোর সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পুতিন। ইতালির উত্তরাঞ্চলীয় শহর বোলোনিয়ার পূর্ব নির্ধারিত ফিলিস্তিনপন্থী সমাবেশ নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবারের এই সমাবেশকে সহিংসতার আশঙ্কাজনক ঝুঁকি হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। গত কয়েকদিনে দেশজুড়ে বিক্ষোভ ও পুলিশের সাথে সংঘর্ষের পর এই পদক্ষেপ নেওয়া হলো। যদিও সরকারি নিষেধাজ্ঞা সত্ত্বেও প্রতীকী সমাবেশ আয়োজনের চেষ্টা করবে বলে জানিয়েছে ফিলিস্তিনি যুব সংগঠন জিওভানি প্যালেস্টিনেসি ইতালিয়া। 7 অক্টোবর ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসনের 2 বছর পূর্তিতে বোলোনিয়া ও তুরিনে সমাবেশের ডাক দিয়েছিল সংগঠনটি। এর আগে গাজার জন্য মানবিক সহায়তা বহনকারী নৌযানের বহর ফ্লোটিলা আটকের প্রতিবাদে শনিবার রোমের রাস্তায় কয়েক লাখ মানুষ মিছিল করেন। ইসরায়েলের এই পদক্ষেপকে কেন্দ্র করে টানা 4র্থ দিনের মতো দেশ জুড়ে চলছে বিক্ষোভ। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সরকারি তহবিল অনুমোদনের প্রস্তাব আবারও সিনেটে ব্যর্থ হয়েছে। ফলে দেশটিতে পঞ্চমবারের মতো সরকারি শাটডাউন দীর্ঘায়িত হলো। সিনেটের ডেমোক্রেট ও রিপাবলিকান 2 দলের আলাদা বিলই প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করেনি। ডেমোক্রেটরা বলছেন, রিপাবলিকানদের প্রস্তাব নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্যসেবা সংকুচিত করবে। তারা স্বাস্থ্য বীমা ভর্তুকি অব্যাহত রাখার দাবি তুলেছেন। অন্যদিকে রিপাবলিকানরা ডেমোক্রেটদের অভিযুক্ত করেছেন রাজনৈতিক স্বার্থে সরকারি কার্যক্রম বন্ধ রাখার জন্য। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করেছেন, শাটডাউন চলতে থাকলে হাজারো সরকারি কর্মীর স্থায়ীভাবে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে। আমরা যদি সঠিক চুক্তি করতে পারি তাহলে অবশ্যই আলোচনা করব। এখন যে ভর্তুকিগুলো আছে এতে বিলিয়ন ডলারের অপচয় হচ্ছে। আমরা এর চেয়েও ভালো স্বাস্থ্যসেবা ব্যবস্থা তৈরি করতে পারি। ডেমোক্র্যাটদের সঙ্গে আলোচনা চলছে, যদিও এটা সহজ বিষয় নয়। অনেক দিন ধরেই এই ইস্যু চলছে। মার্কিন রাজনীতিতে শাটডাউন নতুন কিছু নয়, তবে এবারের শাটডাউনের প্রকৃতি কিছুটা ভিন্ন। আর অন্যবারের তুলনায় এবার তিক্ততাও বেশি। পরিস্থিতি পরিবর্তন না হওয়ার জন্য পরস্পরকেই দায়ী করে যাচ্ছে 2 দল। কেন এবারের শাটডাউনটি ভিন্ন তার বিস্তারিত জানাচ্ছেন আফসানা শাওন। অচলাবস্থার অবসানে আবারও ব্যর্থ সিনেট। শিগগিরই পরিস্থিতি পরিবর্তনের কোনো আশাও দেখা যাচ্ছে না, কারণ পরস্পরকে দোষারোপে ব্যস্ত 2 দল। মূলত 4টি কারণে এবারের শাটডাউনটি ভিন্ন। প্রথমত, ডেমোক্র্যাটদের জন্য বিষয়টি কেবল স্বাস্থ্যসেবা নয়, এটা ট্রাম্পের বিরুদ্ধে লড়াই। ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে জোরালো লড়াইয়ের কথা কয়েক মাস ধরেই বলে আসছে ডেমোক্রেটিক ঘাঁটি। ডেমোক্র্যাটদের প্রধান দাবি হলো মেয়াদোত্তীর্ণ স্বাস্থ্য বীমা ভর্তুকি পুনরুদ্ধার, আর রিপাবলিকানরা বলছেন যে সরকারি ব্যয় আবারও চালু হলে তারা ভর্তুকি নিয়ে আলোচনা করবেন। ডেমোক্র্যাটদের আরেকটি দাবি হলো ট্রাম্পের নির্বাহী ক্ষমতা ব্যবহার কমাতে হবে। এ নিয়েও তৈরি হয়েছে দ্বন্দ্ব। দ্বিতীয়ত, এবারে শাটডাউন রিপাবলিকানদের সুযোগ দিয়েছে ডেমোক্র্যাটদের ওপর চড়াও হতে। ট্রাম্প নিজেই গত সপ্তাহে বলেছিলেন যে শাটডাউন তাকে সুযোগ দিয়েছে এবং তিনি ডেমোক্র্যাট সংস্থাগুলোর তহবিল স্থগিত এবং কর্মী ছাঁটাইয়ের চেষ্টা করবেন।
তৃতীয়ত, আগে অচলাবস্থার অবসানে আলোচনায় বসেছে দুপক্ষই। এবার আস্থার সংকট আছে দুই দলের, তাই এবার সহযোগিতার মনোভাব খুব কম, পরিবর্তে আছে বিদ্বেষ। অচলাবস্থার জন্য রিপাবলিকান এবং ডেমোক্র্যাটরা একে অপরকে দোষারোপ করে এই অচলাবস্থার সৃষ্টি করেছেন। চতুর্থত, শাটডাউন ভঙ্গুর করে দেবে যুক্তরাষ্ট্রের অর্থনীতি। শাটডাউনের ফলে ফেডারেল কর্মীদের প্রায় 40% বেশি কর্মীকে অবৈতনিক ছুটিতে পাঠানো হবে। এতে ব্যয় কমবে, তবে তার প্রভাব হবে নেতিবাচক। পরিবেশগত অনুমতি, পেটেন্ট অনুমোদন, ঠিকাদারদের অর্থ প্রদান এবং ব্যবসার সাথে সম্পর্কিত অন্যান্য ধরনের সরকারি কার্যকলাপ বন্ধ হয়ে যাবে। বর্তমান অচলাবস্থার কারণেই শেয়ার বাজার মূলত অস্থির, এমন ধারণা অর্থনীতিবিদদের। পাশাপাশি বিশ্লেষকরা বলছেন যে ট্রাম্প যদি তার গণছাঁটাইয়ের হুমকি বাস্তবায়ন করেন, তাহলে ক্ষতি আরও দীর্ঘস্থায়ী হতে পারে। আফসানা শাওন, ৭১। মাত্র ২৭ দিন দায়িত্ব থেকে পদত্যাগ করলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু। মন্ত্রিসভার ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই সরকারের পতন দেশটিকে এক নতুন রাজনৈতিক অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। প্রধানমন্ত্রী পদত্যাগের কারণে ফ্রান্স এখন কার্যত এক প্রশাসনিক অচল অবস্থায়। ডানপন্থী ন্যাশনাল র্যালি দল পার্লামেন্ট ভেঙে আগাম নির্বাচনের দাবি জানিয়েছেন। অপরদিকে বামপন্থী দল ফ্রান্স আনবাউন্ড প্রেসিডেন্ট ম্যাক্রনের পদত্যাগ দাবি করেছে। সব মিলিয়ে রাজনৈতিক সংকটে ইউরোপীয় দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির এই দেশটি। শারমিন শ্রাবণী রিপোর্ট। ৩৯ বছর বয়সী সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সেবাস্তিয়ান লেকর্নু প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তিনি ২০২২ সালে ম্যাক্রোর পুনর্নির্বাচনের পর পঞ্চম প্রধানমন্ত্রী ছিলেন। সোমবার লেকর্নু নিজে ও তার পুরো মন্ত্রিসভার পদত্যাগপত্র প্রেসিডেন্ট ম্যাক্রোর কাছে জমা দেন। এর মাত্র ১২ ঘণ্টা আগে তার নতুন মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের নাম ঘোষণা করা হয়েছিল। এর ফলে মাত্র ২৭ দিন দায়িত্বে থেকে লেকর্নু আধুনিক ফরাসি ইতিহাসের সবচেয়ে স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রী হলেন। কিন্তু বারবার কেন এমন রাজনৈতিক সংকটের মুখোমুখি হচ্ছে ইউরোপের এই দেশটি? সংকটের সূত্রপাত ২০২৪ সালের আগাম পার্লামেন্ট নির্বাচনে। ওই নির্বাচনে দেশটি ৩টি ভাগে বিভক্ত হয়ে পড়ে। বামপন্থী জোট, চরম ডানপন্থী দল ন্যাশনাল র্যালি আরএন এবং ম্যাক্রোর মধ্য ডানপন্থী জোট। কোনো পক্ষই স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা পায়নি। অর্থনৈতিক চাপ ও ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা রাজনীতিকে আরও জটিল করেছে। প্রেসিডেন্ট ম্যাক্রো পুনরায় প্রার্থী হতে পারবেন না, ফলে প্রতিটি দলই এখন নিজের অবস্থান মজবুত করতে চায়। লেকর্নুর পদত্যাগের তাৎক্ষণিক কারণ ছিল মন্ত্রিসভার সদস্যদের ঘোষণা হওয়ার পর ডান ও বাম দুপক্ষ থেকেই তীব্র সমালোচনা ওঠে। প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার পদত্যাগের পর চরম ডানপন্থী ন্যাশনাল র্যালি দল ও তাদের নেত্রী মেরিন লো পেন এরই মধ্যে পার্লামেন্ট ভেঙে নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন। অপরদিকে বামপন্থী দল ফ্রান্স আনবাউন্ড প্রেসিডেন্ট ম্যাক্রোর পদত্যাগ দাবি করেছে। কিন্তু ম্যাক্রো বারবার জানিয়েছেন ২০২৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি কোনোভাবেই সরে দাঁড়াবেন না। যেভাবেই হোক, লেকর্নুর পতন শুধু এক প্রধানমন্ত্রীর বিদায় নয়, এটি ইঙ্গিত দিচ্ছে ফ্রান্স এখন এক গভীর রাজনৈতিক সংকটে প্রবেশ করেছে। শারমিন শ্রাবণী, ৭১। নেপালে ভারী বর্ষণ ও ভূমিধসে নিহত বেড়ে ৬০ জনে দাঁড়িয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন অনেক মানুষ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা দপ্তর জানিয়েছে কাঠমান্ডু সহ বিভিন্ন জেলায় সব নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া কাঠমান্ডু এবং আশেপাশের এলাকা দিয়ে বয়ে যাওয়া নদীগুলোর পানি ব্যাপকভাবে বেড়েছে। নিহতদের মধ্যে ৩৭ জনই নেপালের পূর্বাঞ্চলীয় জেলা ইল্লামের। ভারী বর্ষণ ও ব্যাপক ভূমিধসে বিপর্যস্ত ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলা। সেখানে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। পরিস্থিতি সামলাতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ঘটনাস্থলে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মঙ্গলবার মিরিকের দিকে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে। এর আগে সোমবার তিনি শিলিগুড়িতে পৌঁছে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। উত্তরবঙ্গের দুর্যোগে মৃতদের পরিবারের মধ্যে ইতোমধ্যে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এই ছিল এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর নিয়ে কাল আবারও সকাল ৯:৩০ হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে, সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।